অন্যতম একজন প্রধান ব্যক্তিত্ব বলব আমি সাহিত্য অঙ্গনের, কবি, উপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক এবং বাংলাদেশের ছিলেন তাদেরকে ধন্যবাদ। বাতি, আলো, সাউন্ড সবাইকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অন্যতম একজন প্রধান ব্যক্তিত্ব বলব আমি সাহিত্য অঙ্গনের, কবি, উপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক এবং বাংলাদেশের প্রধান প্রথা বিরোধী লেখক ডক্টর হুমায়ুন আজাদ। আজকে আলোচনায় অংশ নিচ্ছে আমি আবির আলমগীর এবং আমার সাথে সহযোগিতা করছে মিজানুর রহমান। তো স্যার, আপনি নিউ ইয়র্কে আসছেন, কেমন লাগছে আপনার কাছে নিউ ইয়র্ক? রূপসী নিউ ইয়র্ক আপনাকে কিভাবে প্রভাব ফেলছে, কিরকম আসলে এই ব্যাপারটা জানতে চাই। আসলে আমি গত যে 8-9 দিন ধরে আছি, আমি প্রায় বিকলনগ্রস্ত অবস্থায় রয়েছি। আমার শরীর প্রায় বিকলনগ্রস্ত, মগজ ঠিক মতো কাজ করছে না। তবু নিউ ইয়র্ক সম্পর্কে তো আমার পূর্ব ধারণা ছিল, এমন নয় যে নিউ ইয়র্ক সম্পর্কে আমি কিছু জানি না। আমি নিউ ইয়র্কে আসিনি, কিন্তু নিউ ইয়র্ক সম্পর্কে আমার মোটামুটি আগে ধারণা ছিল। আমি জানি যে নিউ ইয়র্ক কিরকম নগর, এবং নিউ ইয়র্কে ইতিমধ্যে যে একটি বড় ঘটনা ঘটে গেছে, সেই সেপ্টেম্বরের 11 তারিখের ঘটনা, এটা তো আমার মনের মধ্যে রয়েছে। আমি যে আসতে সম্মত হয়েছে সেটা ও একটি কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা। এবং নিউ ইয়র্ক নগরীর উপর আমার বিমান 1 ঘন্টা ধরে নামতে পারেনি, বারবার ঘুরেছে এবং আমি তাকিয়ে দেখেছি সমুদ্রের উপর আমাদের বিমান ঘুরছে। এবং এটা আমার মনের মধ্যে নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তো নিউ ইয়র্ক চিরকালই আমার কিন্তু প্রিয় শহরগুলোর মধ্যে একটি। নিউ ইয়র্ককে আমি জানি সেই বিশাল নগরী হিসেবে, একটা মুক্ত নগরী হিসেবে, প্রধান নগরী হিসেবে। এখানে শিল্প, সাহিত্য এগুলোর কথা আমার খুব অজানা নয়, এবং আসবো এমন কথা আমি ভাবিনি। কারণ প্রায় 27 বছর আমি বাংলাদেশের বাইরে যাইনি। ভারতে গেছি একবার বা 2বার গেছি। যাইনি সেটা অবশ্যই একটা খুব গোপন ব্যক্তিগত কথা। সেটা হচ্ছে আমি যখন যুক্তরাজ্য থেকে পিএইচডি ডিগ্রি করে দেশে ফিরছিলাম। কত সালের ঘটনা সেটা? 1976 সালে। সেটা কিন্তু বাধ্য হয়েছিলাম আমি বাংলাদেশ বিমানে ফিরতে, যদিও আমি ব্রিটিশ এয়ারওয়েজে ফেরার অধিকারী ছিলাম। আমি তো কমনওয়েলথ বৃত্তি পেয়ে এসেছিলাম উদ্দেশ্যে এবং ফিরেছিলাম। এবং 10 ঘন্টা ধরে হিথ্রো বিমানবন্দরে বিমানের ভিতর বসে, তারপরে যখন আমাদের জানানো হলো যে বিমানের যন্ত্র গোলমাল ঘটেছে, সেই বিভীষিকার মধ্যে যখন বিমান উড়লো, তারপর আমি ঠিক করেছিলাম আর কখনো বিমানে উঠবো না। তারপরে এবার উঠতে হলো? তারপরে না, আমি দেশে অবশ্যই বিমানে উঠেছি, ভারতেও গেছি, এবং এত দূরপাল্লার বিমানে উঠবো এটা কিন্তু আমি ইচ্ছে করলে তো এর আগেও বারবার শুধু এই ধরনের অনুষ্ঠানে নয়, আমি বৃত্তি নিয়ে বা কোনো বিশ্ববিদ্যালয় অধ্যাপনা নিয়ে আসতে পারতাম। আমি আর ভালো লাগেনি। এছাড়াও আমি মনে করেছি যে আর বিদেশে যে কি হবে, বরং আমি লিখি। এবং নিউ ইয়র্ক এত বিশাল নগরী, এই কয়েকদিনের মধ্যে তো আমার জানা সম্ভব নয়। এবং আমি বাংলাদেশে যারা আছেন তাদের অনেকের সঙ্গে মোটামুটি আলোচনা করে বুঝেছি যে তারা এতদিন ধরে নিউ ইয়র্কে থেকেও নিউ ইয়র্ক সম্পর্কে খুব কম জানেন, বা আরো জানেন কি বাহ্যিকভাবে যতটা জানেন, নিউ ইয়র্কের ভেতর ততটা জানেন না। যেটা আমি শিল্প, সাহিত্য, নিউ ইয়র্কের চিত্রকলা, নিউ ইয়র্কের সেই হিপ্পিদের জীবন, এগুলো সম্পর্কে আমার তো মোটামুটি খুব ভালো ধারণা আছে। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে এবং
আমার একটা বিশাল নগরীর মধ্যে আমি রয়েছি, কিন্তু এখনো তো এর অন্তর্ভুক্ত হয়নি। অন্তর্ভুক্ত হওয়ার কোনো ইচ্ছা আদৌ আছে কি? অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছে খুব বেশি আছে এমন নয়, এবং অন্তর্ভুক্ত হওয়ার বয়সও আমার খুব নেই। আমি বারবার কিন্তু অনেককে বলি যে আমি যখন 25 বছর বয়স ছিল তখন আমি লন্ডনে ছিলাম, এডিনবরায় ছিলাম। সে জীবন যে কি চাঞ্চল্যকর ছিল। আমি তো তখন ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বাস করেছি। আমার ছাত্রাবাস ছিল মিশ্র, অর্থাৎ আমার পাশের ঘরে ছিল একটি তরুণী, তার পাশের ঘরে একটি যুবক, তার পাশের ঘরে আরেকটি তরুণী। সে আমি একমাত্র বাঙালি ছিলাম, সেখানে চীন দেশের ছিল, সেখানে ফরাসি দেশের ছিল, এবং ইংল্যান্ডের ছিল না, কারণ ওই ছাত্রাবাস শুধু বিদেশিদের জন্য, এবং বিচিত্র দেশের, এবং বিশাল একটি ছাত্রাবাস গুচ্ছের মধ্যে, ওটার নাম পলক হাউস অফ রেসিডেন্স। এবং আমি যে জীবন যাপন করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউরোপীয় জীবন। কিন্তু আমি এখানে এসে যাদের সঙ্গে এখন আছি, খুব চমৎকার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে আছি, বাংলাদেশি জীবনের যাপনের মধ্যে আছি, এবং অনেকটা বর্তমান বাংলাদেশের থেকে কিছুটা পিছিয়ে থাকা জীবনের মধ্যে আছি। যদি এই জীবনের রাস্তাঘাট খুব ভালো, এখানে যানবাহন খুব চমৎকার, কিন্তু আবার বাঙালিরা যে জীবন যাপন করছেন এই জীবন কিন্তু অনেকটা আমি বাংলাদেশে যে জীবন যাপন করি তার চেয়ে কিছুটা পিছিয়ে। কেন মনে হচ্ছে আপনার কাছে? এটা মনে হচ্ছে এই জন্য যে আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেই তরুণ ছাত্রছাত্রীরা যে ধরনের চিন্তা ভাবনা পোষণ করে, তারা যে আন্তর্জাতিকতা বোধ পোষণ করে এবং বিশ্ব সম্পর্কে যে ধারণা রাখে, এবং আমি নিয়মিত যে সমস্ত ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করি, এখানে যেহেতু আমাদের বাঙালি যারা আছেন তারা প্রধানত জীবিকার সন্ধানে এসেছেন, তারা নানা রকম সংকটের মধ্য দিয়ে তাদের জীবন অতিক্রম করছেন, এবং অনেকেই আমি যাদের সঙ্গে মুখোমুখি কথা বলেছি, টেলিফোনে কথা বলেছি, অধিকাংশ মহিলা কিন্তু কান্নাকাটি করেছেন। আমাকে কোনো কোনো মহিলা বলেছেন যে আমি এত বছরের থেকে কি পেলাম। এক মহিলা বলেছেন আমার স্বামী 12 বছর আগে এসছেন, আমি 8 বছর আগে এসছি, এই জীবনে আমি কি পেলাম, আমি তো ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এবং এই নিউ ইয়র্কের যে বাঙালিরা রয়েছেন তারা একটি ক্ষুদ্র বাংলাদেশি রয়েছেন, এই জীবনের মানে সুযোগ সুবিধা বেশ কিছু পাচ্ছেন, কিন্তু যারা মূল স্রোতের ইউরোপীয় বলে ফেলছি, কারণ আমার সেই 24 বছর আগের ব্যাপারই মনে হচ্ছে। বারবার আমি কিন্তু নিউ ইয়র্ক লন্ডন বলি, বারবার নিউ ইয়র্কে আমি এডিনবরা বলি, কারণ সেখানে আমার সবচেয়ে মানে চমৎকার সময় কেটেছে। আমি তখন যুবক। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যেসব নারীরা আপনার কাছে টেলিফোন করে কান্নাকাটি করছে, তারা ঘরের বাইরে যেতে পারতেছে না, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কি প্রত্যেকটা নারী তাদের অধিকার ভোগ করতে পারতেছে না? বাংলাদেশের অবস্থা খুব মজার, যে বাংলাদেশের যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর তারা তো মুক্ত। এক হচ্ছে যে তারা সারাক্ষণ অর্থ উপার্জনের জন্য ছুটছে না, তাদের স্বামীরা ভোর 6টায় উঠে বেরিয়ে যাচ্ছে না এবং রাত অনেক দেরি করে ফিরে আবার খেয়ে ঘুমিয়ে পড়ছে না। বাংলাদেশের দারিদ্র রয়েছে, বাংলাদেশে নানা রকম যন্ত্রণা রয়েছে, কিন্তু সেখানে জীবন সামাজিক সংকট রয়েছে, যানবাহনের সংকট রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। কিন্তু সেখানে যারা উচ্চবিত্তদের তো কথা নেই, আমরা যারা মধ্যবিত্তের তারাও বেশ একটা মানে বলা যাক উদ্বেগহীন জীবন যাপন করি। উদ্বেগহীন বলতে আমি বোঝাচ্ছি, হ্যাঁ হত্যা হতে পারে, আমার গাড়িটি আর ফিরে না আসতে পারে, দুর্ঘটনায় পড়তে পারে, কিন্তু একেবারে ছক বাঁধা জীবনের মধ্যে নেই। যেমন ধরা যাক, যেমন আমার বাড়ির কথাই বলি না, যেমন আমার বাড়িতে কিন্তু আমি নিয়মিত বিদেশি টেলিভিশন চ্যানেলগুলো দেখি, আমার মেয়েরাও দেখে, আমার স্ত্রীও দেখে, আমার পুত্রও দেখে, এবং নিউ ইয়র্ক সম্পর্কে ওখানে আমরা প্রতিদিন যে সংবাদ পাই, আমি লক্ষ্য করেছি নিউ ইয়র্কে যারা বাস করেন তারাও পান না। এমনকি আমি যেদিন 11 সেপ্টেম্বরে যে ঘটনাটি ঘটেছে, আমাকে একটি পত্রিকা ফোন করে, স্যার এরকম একটি ঘটনা ঘটে গেছে, আপনার কি মত?
তো আমি বলছি আমি তো জানি না, বলছে আপনি টেলিভিশন খুলে দেখুন। আমি খোলার কিছুক্ষণ পরে দ্বিতীয় বিমানটি টুইন টাওয়ারের দ্বিতীয় অট্টালিকা আক্রমণ করে আমি সরাসরি দেখতে পেয়েছি। এবং আমি তখন টেলিফোন করে দেখেছি, ইউরোপে করেছি, আমি অবশ্য নিউ ইয়র্কে করিনি, ইউরোপে করেছি। আবার তারা জানে না, তারা তাড়াতাড়ি খুলে আমাকে বলেছে হ্যাঁ তাই তো। এবং আমাকে তো কয়েকদিন আগে নিউ ইয়র্কের একজন বললেন যে আমি সে সময় বাংলাদেশে ছিলাম, আমি টেলিফোন করে নিউ ইয়র্কে খবর নিয়েছি, বুঝছে না, জানে না। তো এটা হচ্ছে যে আমাদের সমাজগুলো স্তর বিন্যস্ত। যেমন এখানে নিউ ইয়র্কে যারা অত্যন্ত সচ্ছল অবস্থার মধ্যে, সচ্ছল যারা এখানে আছেন, তারা তো প্রধানত জীবিকার অন্বেষণে এসেছেন, প্রধানত জীবিকার, এবং তারা লক্ষ্য করছেন যে আমরা যদি সচ্ছলতা অর্জন করি একজন দেশে, কিন্তু তাদের সবার মন পড়ে আছে বাংলাদেশে। তারা নিউ ইয়র্কের কোনো অ্যাপার্টমেন্টে থাকেন, কোনো বেসমেন্টে থাকেন, কোনো নিজের কেনা বাড়িতে থাকেন, কিন্তু মনে মনে তারা সবাই বাংলাদেশে রয়েছেন। তাদের বাচ্চারা, তাদের সন্তানরা যারা জন্ম নিচ্ছে তারা একসময় হয়তো মার্কিন হয়ে উঠবে, তারা হয়তো বাংলাদেশ, বাংলা ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা প্রশ্ন স্যার, ধরেন বাংলাদেশে তো অপরন্ত সময় আছে সাহিত্য চর্চা করার বা বাংলা সংস্কৃতিকে লালন করার। নিউ ইয়র্কে এসে আপনি বেশ লোকজনের সাথে কথাবার্তা বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, এখানকার বাংলা সংস্কৃতির মূল্যায়নটা কি, আপনি কি অবস্থা আছে বলে মনে করেন? অপরন্ত সম্ভাবনা কথাটা রয়েছে, শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে তো আর সব মানুষ যুক্ত থাকে না। কিন্তু নিউ ইয়র্কে এখন যে অবস্থাটা আমি লক্ষ্য করছি তা হচ্ছে যে বাঙালিরা খুবই গৃহকাতরতা বোধ করছেন, যে তারা কম বেশি যেভাবেই হোক, যিনি গাড়ি চালাচ্ছেন, যিনি কোনো রেস্তোরাঁয় কাজ করছেন, বা যিনি কোনো যেগুলোকে আপনারা অড জব বলেন, সেগুলো আর্থিকভাবে মোটামুটি পরিশ্রম করছেন, কিন্তু ভালোই আছেন। আরেক দল অবশ্যই আছেন যারা অধ্যাপনা করছেন, ভালো চাকরি করছেন, তারা অবশ্যই বলা যায় বৃহৎ বাঙালি গোষ্ঠী থেকে খুবই বিচ্ছিন্ন। তারা কিন্তু খুব বিচ্ছিন্ন, তারা এই নিউ ইয়র্কের বাঙালিদের থেকে এটা বিচ্ছিন্ন, এবং এরা অন্তর্ভুক্ত নয়। এখন সাহিত্য শিল্প যে দিনরাত করতে হবে এমন নয়, কিন্তু এখন আমার তো মনে হয় যে বাঙালি যারা এখানে আছেন তাদের প্রথম প্রজন্ম পর্যায়টি অতিক্রম করে গেছে এবং বেশ শেকড় প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা এখন শিল্প সাহিত্য সৃষ্টির কথা ভাবছেন। এই যে পত্রিকা বেরোচ্ছে, এত চমৎকার পত্রিকা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই যে নিউ ইয়র্কে যে বাংলা দেশের উৎসাহীরা টেলিভিশন কেন্দ্র স্থাপন করেছেন, এগুলো কিন্তু সৃষ্টিশীলতার প্রকাশ, যে বাঙালি আর প্রথম পর্যায়ের শুধু কর্মী বাঙালি নয়, শুধু শ্রমিক বাঙালি নয়, তারা শুধু জীবিকার সন্ধানে এসে কোনো রকমের যে কোনো জায়গায় কাজ করে এবং এই আমেরিকার সমাজ সম্পর্কে কিছু না জেগে জীবনযাপন করছেন না, এবং তারা এখন সৃষ্টিশীল, তারা কেউ কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, উপন্যাস লিখছেন, পত্রিকা প্রকাশ করছেন। এবং আমি নিউ ইয়র্কের পত্রিকাগুলো দেখেছি, পত্রিকার মধ্যে সবসময় খুব বিভ্রান্তিকর ভুল সংবাদ বেরোতে পারে, কিন্তু নিউ ইয়র্কের পত্রিকাগুলো বাংলাদেশের পত্রিকাগুলোর থেকে আমার কাছে অনেক বেশি সুস্থ মনে হচ্ছে। যখন আসলো আজকে একটা পত্রিকায় পড়লাম, আপনার ইন্টারভিউ পড়লাম যে আমেরিকাকে ভোগ করা যায় কিন্তু ভালোবাসা যায় না, এই কথাটি আপনি কিভাবে? এটা অবশ্যই খুব একটু ভুল শিরোনাম হয়ে গেছে, আমি কথাটা এইভাবে বলিনি। আমার ওই সাক্ষাৎকারটি রেকর্ডকৃত হয়নি, শুনেছেন লিখেছেন। আমি যা বলেছি তা হচ্ছে নিউ ইয়র্ক এমন রূপসী যাকে সবাই ভোগ করতে চায় কিন্তু ভালোবাসে না। আমি নিউ ইয়র্কে, আমি নিজে কিন্তু নিউ ইয়র্কে মনে মনে খুব ভালোবাসি, যদিও আমি বাংলাদেশে থাকি। নিউ ইয়র্ক কিন্তু আমার স্বপ্নের নগরীগুলো রেখেছে। যেমন আমি পছন্দ করি লন্ডন, আমি কখনো যাইনি কিন্তু পছন্দ করি প্যারিস, এবং পছন্দ করি নিউ ইয়র্ক, এবং এই যুক্তরাষ্ট্রের অন্য কোনো নগর নয়। ওয়াশিংটন আমার স্বপ্নের মধ্যে নয়। ওয়াশিংটনকে আমি কোনো
রূপসী, শৈল্পিক এবং সৃষ্টিশীল নগরী মনে করি না। আমার স্বপ্নের মধ্যে অনেকটা রয়েছে সেই বুয়েনোস আয়ারেস। এটা কিন্তু আমি কখনোই হয়তো যাব না, কিন্তু এটা আমার স্বপ্নের মধ্যে রয়েছে। এবং নিউ ইয়র্ক, আমি বলেছি নিউ ইয়র্ক একটি সত্যি করুণ নারীর মতন, অপূর্ব রূপসী, অসামান্য, অসাধারণ। এবং কিন্তু বারবার আমি যখন এই সাবওয়ে দিয়ে যাই, যখন আমি পথে হাঁটি, যখন আমি এখন তো আমার অনুরাগীর সংখ্যা দেখছি এখানে খুবই, কারণ আমি ইচ্ছে করলে এখন শুধু গাড়িতেই চলতে পারি। আমি এডিনবরায় যখন ছিলাম তখন গাড়িতে আমি খুব কম উঠেছি, ওদের কালো গাড়িতে আমি নিজের টাকা ব্যয় করে ছাত্র হিসাবে, আমার সেই সুযোগ ছিল না। এখন আমি গাড়িতে উঠতে পারি, এবং আমি যদি এখন, আমার খুব মজা লাগছে যে আমি ইচ্ছে করলে 1 বছর আমি বিভিন্ন বাসায় বেরিয়ে এখন। কিন্তু নিউ ইয়র্কের জন্য কিন্তু আমার খুব গভীর মায়া রয়েছে। যদি আমি যে 2টি নগরের জন্য আমার সবচেয়ে বেশি মায়া, একটি হচ্ছে ঢাকা আর একটি নিউ ইয়র্ক। এবং আমি যখন সেই যুগল অট্টালিকায় বিমান আক্রমণ দেখেছি, আমার যে কি খারাপ লেগেছে। এবং তখন কিন্তু ওই যে আমাদের যে সমস্ত বিভিন্ন পত্রিকা থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে টেলিফোনে, আমি পরের দিন দেখেছি একমাত্র আমিই বলেছি যে এটি বর্বরতা। কিন্তু অন্য যে বুদ্ধিজীবীরা, তারা খুব বুদ্ধিমান, তারা কিন্তু আমেরিকাকে নিন্দা করেছেন। আমি আমেরিকাকে অতটা নিন্দা করতে চাইনি। আমি লক্ষ্য করেছি যে আমার দুঃখ লেগেছে যে এত সুন্দর একটি 2টি দালানকে যারা ধ্বংস করতে পারে, মানে সামনের দাঁত দুটো পড়ে গেলে একজনের চেহারা যেমন নষ্ট হয়ে যায়, এরকম সৌন্দর্যকে আমি টুইন টাওয়ার আমার কাছে ব্যবসা কেন্দ্র ছিল না, আমার কাছে ছিল 2টি অতি অসাধারণ সৌন্দর্যের স্তম্ভ। এটি ধ্বংস আমার জন্য খুব বেদনাদায়ক হয়েছে। যদিও আমি কখনো টুইন টাওয়ারে আসবো বা ওর চুড়ে উঠবো, এটা আমি কখনো ভাবিনি। আচ্ছা, আমাদের কথা প্রসঙ্গে যখন স্যার নারী ব্যাপারটা এসেছে, সো নারী নিয়ে তো অনেক কিছু হয়েছে। নারী আপনার একটা সাময়িক ভাবে 4 বছর বন্ধ করা হয়েছিল, কিন্তু কেন? না, নারী বইটি নিষিদ্ধ করা হয়েছিল কখন যেন 1995 নভেম্বর মাসে। তারপরে তো আমি উচ্চ বিচারালয়ে গিয়েছি এবং 2000 সালের 7 মার্চ এটি মুক্তি পায়। এটি কিন্তু সরকারি আদেশে মুক্তি পায়নি। মজা হলো যে নারী বইটি নিষিদ্ধ করা হয়েছিল কেন করা হয়েছিল? মন্ত্রণালয়ের একটি আদেশে। আমার কাছে একটি চিঠি আসে না যে আমার সাধারণত একটি গণতান্ত্রিক সমাজে যে লেখককে জানাতে পারে যে তোমার বইটি আপত্তিকর মনে হচ্ছে, আমরা নিষিদ্ধ করতে চাই, তোমার কি মত, তুমি কি এর তোমার আত্মসমর্থন করার কিছু আছে কিনা। আমাকে তা কিছু জানানো হয়নি। নিষিদ্ধ করার পর আমাকে কিন্তু একটি পত্র দিয়েও জানানো হয়নি যে তোমার বইটি নিষিদ্ধ করা হলো। আমি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে বইটি নিষিদ্ধ করা হলো। পরে অবশ্যই একটি ঘটনা ঘটেছে যে আমারও তো কিছু অনুরাগী রয়েছে। আমি যখন উচ্চ বিচারালয়ে মামলা করি, তখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সহকারী সচিব, যিনি আমার অনুরাগী, তিনি আমার ওই কাগজপত্র সমস্ত সংগ্রহ করে দিয়েছিলেন। এবং আমি তাকে দেখতে পাই যে ওই কয়েকজন অশিক্ষিত মানুষ, ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং ইত্যাদি ধরনের, তাদের মতামত নেওয়া হয়েছে। তারা করেছে কি, নারী তো একটা বিশাল বই এবং বেশ কঠিন বই, এটা কিন্তু সুখপাঠ্য নয়, এবং তারা তো অত বড় বই পড়তে চায়নি। তারা জেনেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বইটিকে নিষিদ্ধ করবে। এখন এটাকে মানে জাস্টিফাই করার জন্য এক ধরনের নথিপত্র তৈরি করা দরকার। তারা ওই বই থেকে 10টি উদ্ধৃতি দিয়ে বলছে বইটি নিষিদ্ধ করা যায়। পুরো বইটি হয়তো তারা পড়েনি। ওই বই পড়ার শক্তি বাংলাদেশের কোন সচিবের, কোন মন্ত্রীর, কোন প্রধানমন্ত্রীর নেই। কাজেই ওই ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বা ইসলামিক ফাউন্ডেশন কারোর পক্ষে ওই বই পড়া সম্ভব নয়। আপনারা যারা পড়েছেন তারা বুঝবেন যে নারী, বইটির নাম নারী হলেও এটা নারীদের মতো মানে উপভোগ্য নয়, মানে খুব এবং তারপরে
তারা মাত্র 10টি উদ্ধৃতি দিয়েছে, উদ্ধৃতি দিয়েই বলেছে যে বইটি নিষিদ্ধ করা যায়। কি উদ্ধৃতি দিচ্ছে? এগুলো তো আমার মুখস্থ নেই এখন। স্মরণে আছে দুই একটা? না, এখন তো আমার মুখস্থ নেই, কিন্তু আমি ওইগুলো পাওয়ার পর খুব মজা পেয়েছি। আমি হেসেছি যে এই উদ্ধৃতিগুলোর থেকে অনেক বেশি মারাত্মক অনেক বাক্য এই বই ভরাই রয়েছে। ওরা কিন্তু সেগুলো উদ্ধৃত করেনি, কারণ ওরা ওই বই তো পড়েনি। ওরা যে কোনো একটি বাক্য সামনে পেয়েছে, 10টি দিয়ে বলছে এটাকে নিষিদ্ধ করা যায়। এবং এই হচ্ছে এই সচিবদের অবস্থা। তারপরে আবার মজা হচ্ছে এই বাংলাদেশের বলে যে আমলাতন্ত্র কিরকম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই বইটির একটি প্রথম সংস্করণ নিষিদ্ধ করা হলো, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামক যে নির্বোধটি রয়েছে সেটি ওই আমার বইয়ের প্রথম সংস্করণ দেখেছে, আর কিছু দেখেনি। ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় তৃতীয় সংস্করণ বেরিয়ে গেছে। এবং কিন্তু যখন আমাদের দেশের নিয়ম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিষিদ্ধ করলো, কিন্তু সংবাদটি প্রচারিত হবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। তথ্য মন্ত্রণালয় আর ওইটি দেখেনি, বলছে নারী বইটি নিষিদ্ধ করা হলো। মজা হচ্ছে যদি আইনের মাধ্যমে ধরি তাহলে হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম সংস্করণটি নিষিদ্ধ করেছে, আর এর পরের গুলো নয়। কিন্তু ওই যে তথ্য মন্ত্রণালয়ের যে বলা যায় বিকৃত মগজ যে সচিবেরা রয়েছে তারা ভাবলো পুরোটাই নিষিদ্ধ করা হয়েছে, মজাটা। এবং আমার আইনজীবী যখন উচ্চ বিচারালয়ে এটিকে মানে রিট আবেদন করলেন, আমি দেখেছি বিচারপতি কিন্তু এটা গ্রহণ করতে প্রথম রাজি হয়নি। ব্যারিস্টার আমিনুল ইসলামের মতো ব্যারিস্টার, তিনি প্রায় 6 ঘন্টা ধরে যুক্তি দিয়েছেন যে বইটি নিষিদ্ধ করা হয়েছে, এটা সংবিধান অমান্য করা হয়েছে। অথচ এটি তো বিচারপতির বোঝা উচিত ছিল যে এটা বাংলাদেশের সংবিধানকে অমান্য করা হয়েছে। একটি বাক্যই যথেষ্ট যে বইটিকে নিষিদ্ধ করা হয়েছে, এখন লেখক রিড করেছেন, এটাকে আমরা বিচারের মধ্যে আনতে চাই। কিন্তু সেই ব্যারিস্টারকে প্রায় 6 ঘন্টা ধরে এই যুক্তি তর্ক দিয়ে তারপর তিনি রাজি হয়েছেন। তারপর কিন্তু 4.5 বছর এটি সম্পর্কে আর কোনোদিন এটির প্রসঙ্গ উত্থাপিত হয়নি। এবং বারবার আমার ব্যারিস্টার গেছেন, আমিও গেছি, কিন্তু ওর প্রসঙ্গ কখনো আসেনি। একসময় আমি ছেড়ে দিয়েছি যে এটি কখনো মুক্ত হবে না। তারপর হঠাৎ একদিন আমাদের ব্যারিস্টার ব্যাপারটি তুলেছেন এবং বিচারপতি রাজি হয়েছেন, এবং তারপর 2-3 দিনের মধ্যে রায় হয়ে গেছে। এবং রায়টি খুব মজার। আমি সামনে বসেছিলাম, যখন রায় দিয়েছে আমি বুঝতে পারিনি, কিন্তু আমার পাশে একজন আমার অনুরাগী আইনজীবী বসেছিল, সে বলছে স্যার আমার আপনার পক্ষে রায় হয়ে গেছে। তা বলছি তাই নাকি? কিন্তু আমি তাতে খুব উৎফুল্ল হয়নি, কারণ বিচারপতি যেভাবে রায় দিয়েছেন সেটা আমার কাছে খুব বেশি মানে উৎসাহ ব্যঞ্জক বলে মনে হয়নি। এটা কি আপনি রাজনীতিক বাজদের কারসাজি অথবা ফতোয়াবাজদের কারসাজি আপনি কি মনে করেন এই বইটা নিষিদ্ধ করার পিছনে? এটি তো বলেছে আমাদের সরকারের প্রতিক্রিয়াশীলতার প্রকাশ। তবে এই একটি বই যখন নিষিদ্ধ করা হয় তখন যে সম্পূর্ণ সরকার জড়িত থাকে এমন নয়। এটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে হয়তো কেউ বুঝিয়েছে, এবং নিশ্চয়ই ডানপন্থীরা বুঝিয়েছে, নিশ্চয়ই প্রতিক্রিয়াশীল যারা তারা বুঝিয়েছে যে বইটা নিষিদ্ধ করুন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তখন যিনি ছিলেন তিনি বোধহয় মাধ্যমিক পাশ হন, প্রবেশিকা পাশ হন, তার পক্ষে আমার বই পড়া সম্ভব নয়। এবং যে বলেছে তার পক্ষেও এবং এটা অবশ্যই খুব মজার ঘটনা। আমি যখন ওই মামলাটি করি তখন একটি হাইকোর্টে একটি বেটে, এতটুকু বেটে একটা লোক আমার সঙ্গে দেখা করে, বলে জানেন আমি আবেদন করেছিলাম আপনার বইটিকে নিষিদ্ধ করার জন্য, এবং আমি তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, কিছু বলিনি, কিছুই বলিনি, কিছুই বলিনি। এবং আমার প্রকাশক তিনি আমার সঙ্গে ছিলেন, তার ইচ্ছে তিনি এত খেপেছিলেন যে ওই লোকটিকে মার দেবে, কিন্তু আমি কিছুই বলিনি। আপনি তো একসময় কলাম লিখতেন পত্রিকায়, এখন ইদানিং আপনার লেখা দেখা যায় না, কারণটা কি? তার কারণ হচ্ছে আমি বিশেষ করে ওই স্বৈরাচার পর্বে প্রচুর কলাম লিখেছি। আমার 6টি বই রয়েছে কিন্তু এই প্রকাশিত কলামের। তা আমি দেখেছি বাংলাদেশের কলাম মানে হচ্ছে একই কথা বারবার ফিরে ফিরে বলা, একই ঘটনা বারবার আসে,
একটি স্বৈরাচারীর পর আর একটি তথাকথিত গণতান্ত্রিক সরকার আসে, তারপর আরেকটি তথাকথিত গণতান্ত্রিক সরকার আসে, তারপর আরেকটি তথাকথিত গণতান্ত্রিক সরকার আসে, কিন্তু একই ঘটনা ঘটতে থাকে। এবং এর ফলে কি হচ্ছে যে আমি একই কথা বলতে হয়, আমাদের যে কলাম লেখক যারা রয়েছেন তারা কিন্তু একই কথা বারবার ফিরে ফিরে বলছেন। এগুলোর মধ্যে বলছেন প্রত্যেকটা ঘটনাকেই নিয়ে বিনিয়ে একই এগুলো আমাদের দেশের এই কলাপ সাহিত্য যেগুলো তৈরি হয়েছে এগুলো অত্যন্ত নিম্নমানের লেখা, এবং এই কলাম লেখকেরা সবাই কোনো না কোনো দলের অনুসারী। এই কথাটাই আমি আসলে বলতে চাচ্ছি না, কোনো না কোনো দলের অনুসারী। আর আমি লিখেছি প্রায় নিরপেক্ষ কলাম, এবং আমি কিন্তু একটি জিনিস, আমার কলাম যারা আপনি যদি পড়েছেন দেখবেন, আমি চেয়েছি যে আমি প্রথম থেকেই ঠিক করে নিয়েছি যে আমার বক্তব্য গ্রহণযোগ্য হতেও পারে, না হতে পারে, কিন্তু আমার লেখাটা যেন একটা সাহিত্য হয়। আমি এবং তারপরে যখন আমি 6টি বই বেরিয়ে গেল, আমি দেখলাম এই 6টি বইয়ের 6টি বাক্য কাজে লাগেনি। আমার কত ভালো ভালো প্রস্তাব ছিল, কত ভালো ভালো কথা ছিল, কোন সরকার শোনেনি। আমি এটা যখন বাদ দিই, আমার উপর কিন্তু অত্যন্ত চাপ ছিল না, আমার উপর চাপ ছিল যে বিভিন্ন পত্রিকা থেকে আমি তো প্রচুর কলাম লিখেছি, আপনার কলাম লিখতে হবে স্যার, একটু কলাম লিখে দিন। এখনো কিন্তু আমার উপর খুব চাপ আছে যে একটু কলাম লিখুন। আমি বলছি না, আমি লিখবো না। তখন আমাকে একটি তরুণ যে একটি পত্রিকার সম্পাদক ছিল, সে আমাকে বলে, স্যার আপনি একটা অন্তত কাজ করেন, মাঝে মাঝে তো আপনি নারীদের সম্পর্কে কথা বলেন, নারী বিষয়ে আপনি একটু বই লিখুন। তখন আমার মনে হয় বেশ, তো কারণ আমি ছাত্র জীবন থেকে অর্থাৎ অনার্স যখন পড়ি তখন থেকেই নারীবাদীদের সব বই প্রায় আমি কিনে রেখেছি। আমি যখন এডিনবরায় ছিলাম তখনও নারীবাদীদের প্রায় সব বই আমি কিনে রেখেছি, কিন্তু কোনোটি আমি ভালো করে পড়িনি। এই 10 পাতা পড়েছি, 100 পাতা পড়েছি। তখন আমি কিছু বই আবার পড়া শুরু করলাম, এবং বিপুল সংখ্যক বই পড়েছি আমার সংগ্রহে, তার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এবং অন্যান্য জায়গায় থেকে। তখন আমি এই বইটি লিখলাম। আমার কি ওই কলাম লেখার থেকে নারী বইটি লেখা ভালো হয়নি? তারপরে আমি উপন্যাস লেখা শুরু করলাম। এই কলামের থেকে উপন্যাস লেখা কি ভালো হচ্ছে না? পরে আমি দেখেছি এই যে কলাম, এগুলো হচ্ছে একই কথা ফেনিয়ে ফাঁপিয়ে বারবার বলে। আমাদের কোন কলামনিস্ট, তারা কি শব্দ আমি বলে দিই, এখানে যারা ইংরেজি বলে আমাদের দেশে বলে কলামিস্ট, শব্দটি হচ্ছে কলামনিস্ট। কলাম, কিন্তু যিনি কলাম লেখেন তাকে বলা হয় ইংরেজিতে কলামনিস্ট, কলামিস্ট নয়। এখন যাকে, তো আমি এই কলামগুলোতে দেখবেন প্রতিটি ব্যক্তি আমি করে। আমি সকালে ঘুম থেকে উঠলাম, সেদিন রাতে ভালো ঘুম হয়নি, হঠাৎ একটি টেলিফোন এলো, এই সমস্ত ব্যাপার নিয়ে আত্মকথা হচ্ছে আমাদের কলামের একটি প্রধান বৈশিষ্ট্য। তারা কি এটাকে পেশা হিসেবে নিচ্ছেন এখন? এটাকে কি পেশা হিসেবে নিয়েছেন তারা? মানে তথাকথিত বুদ্ধিজীবী, তাদের কথা আমরা, আপনি বলছেন আর কি পেশান, এই বলতে হবে যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের পেছনে সারির কর্মী। তারা ওই কলামগুলোকে তাদের এক ধরনের কর্মকাণ্ডে পরিণত করছেন, এবং এই কলামগুলো এত মানে মননশীলতাহীন। এই কলামগুলোর মধ্যে কোনো মননশীলতা নেই। এই কলামগুলোর মধ্যে হচ্ছে মানে এই দলের প্রচার করা, দলের গুণগান গাওয়া এবং বিরোধী দলের, অন্য দলের নিন্দা করা। আপনি ছাড়া আর একটা কথা বলছেন, সেটা হলো তথাকথিত গণতন্ত্র। এই কথাটা বলেছি নাকি? হ্যাঁ, তথাকথিত গণতন্ত্র আপনি বলেছেন। কেন বলেছেন? আপনার কাছে কেন মনে হয়েছে গণতন্ত্র? আমাদের দেশে তো গণতন্ত্র নেই। গণতন্ত্রের মধ্যে বাক স্বাধীনতা থাকতে হবে, মানুষের অধিকার থাকতে হবে, তার সমস্ত অধিকার মেনে নিতে হবে। কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে কোনো গণতন্ত্র নেই। সেটা হচ্ছে, যেমন ধরুন এই নিউ ইয়র্কের কথাই বলি, একটি সাধারণ মানুষের উপর একটি পুলিশ কোনো অত্যাচার করতে পারে না, কিন্তু আমাদের দেশে একটি পুলিশ যদি একটি সাধারণ মানুষকে ধরে নিয়ে গর্তের মধ্যে ঢুকিয়ে রাখে, সাধারণ মানুষটি করার কিছু নেই। এখানে বলা যায় এই নগরীর একজন মেয়র রয়েছে। এই মেয়র কিছুতেই একজন সাধারণ মানুষকে কোনো রকম নির্দেশ দিতে পারে না, এবং মেয়রকে দেখে যদি কোনো লোক পাত্তা না দেয় তাতে কিছু আসে যায় না। কিন্তু আমাদের দেশের একজন এমপি
আমার দেশে একজন মন্ত্রী বা আমার দেশের যদি আমলার কথা বলি, এই যে স্তরক্রম, তারা একটা প্রভুর মতো কাজ করে, সাধারণ মানুষ হচ্ছে তাদের দাস। সেখানে এই দেশে বলা যায় যে বুশ রাষ্ট্রপতি, কিন্তু বুশের পক্ষে $1 অবৈধভাবে গ্রহণ করা সম্ভব নয়। বুশের আত্মীয়দের পক্ষে $1 অবৈধভাবে গ্রহণ করা সম্ভব নয়। আমাদের দেশে যারা ক্ষমতায় থাকেন তারা মন্ত্রীরা, সচিবেরা কোটি 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 টাকা অবৈধভাবে উপার্জন করে থাকেন। আমরা জানি। সব দলের কথা বলছেন? সব দল, কোন দল সৎ নয়, সব দল। বাংলাদেশের প্রধান যেটি সমস্যা সেটি হচ্ছে আর্থিক অনৈতিকতা। আমি বারবার বলি যে বাংলাদেশ দরিদ্র, কিন্তু এই দারিদ্র সংকট সম্পূর্ণ মোচন করা যেতে নাও পারে, কিন্তু অনেকটা কমবে যদি একটি ব্যবস্থা নেওয়া হয় যে অবৈধভাবে একটি পয়সাও কারো পকেটে ঢুকবে না। আমাদের মন্ত্রীরা অসৎ, সচিবেরা অসৎ, দারোগারা অসৎ, আমাদের কাস্টমস কর্মকর্তারা অসৎ, সৎ এবং আরো বিভিন্ন জায়গা রয়েছে যাদের কথা বললে হয়তো কন্টেন্টের অভিযোগ আসবে না, আপনি বলতে পারেন, সেগুলো মিথ্যে কথা না, তারাও অসৎ। বাংলাদেশের সৎ মানুষ খুঁজে পাওয়া, আমি সৎ বলতে তাকেই বোঝাই প্রধানত এখন যে আর্থিকভাবে সৎ, যে এমন একটি দেশকে পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে যেখানে 1000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ফেরত দেওয়া হচ্ছে না এবং বলছে ঋণ খেলাপি, যেখানে বোন নির্বাচিত হওয়ার পর ভাইয়ের 15 কোটি টাকা সুদ মুক্ত হয়ে যায়। এটা কি আমেরিকায় সম্ভব? সম্ভব। আমেরিকায় তো আমি দেখছি প্রতিদিন মানুষ এই যে টিকিট খাবে, গাড়ি চালাচ্ছে চিন্তায় থাকছে যে টিকিট খাবে কিনা, এই যে বিল ঠিক সময় না দিলে টিকিট খাবে কিনা, সারাক্ষণ তারা তাদের যা কর্তব্য তা ঠিক মতো পালন করার চেষ্টা করছে এবং করছেন, নইলে তো বিপদগ্রস্ত। কিন্তু আমাদের দেশের যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বে তার কোনো ক্ষমতা বিশেষ নেই, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজের দেশে এত শক্তিশালী যে আমেরিকার রাষ্ট্রপতির এত ক্ষমতা নেই। আমেরিকার রাষ্ট্রপতি যুদ্ধবাদী সারা পৃথিবীকে বোমা দিয়ে ধ্বংস করে দিতে পারে। আপনার কাছে কেন মনে হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি বোমা মেরে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আমেরিকার রাষ্ট্রপতির এই বলা যায় $1 কোটি গ্রহণ করার বা তার কোনো আত্মীয় স্বজনের 1 কোটি গ্রহণ বা তার দলের সেনেটরের বা কংগ্রেসম্যানদের ওই অবৈধভাবে টাকা গ্রহণ করার কোনো সুযোগ নেই। এইসব দুর্নীতিবাজ নেতা নেত্রীদের কাছ থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পেতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিই আর কি। রাজনৈতিক বুদ্ধিজীবী একটা শব্দ বোধহয় ব্যবহার হয় এখন আর কি, যে বুদ্ধিজীবীরা বোধহয় রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছেন কিছু কিছু বুদ্ধিজীবী। আসলে আমাদের দেশে এমন একটি বুদ্ধিজীবী শব্দটা এখন খুব নিন্দাসূচক হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে যে এই বুদ্ধিজীবীদের একটি বড় অংশ কেন বলে যে আমি ছাড়া সবাই তারা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছেন। একদল আওয়ামী লীগের, একদল জামাতের, একদল বিএনপির, এমনকি জাতীয় পার্টির বুদ্ধিজীবী রয়েছে, এবং আরো যে আমাদের ভেঙে চুরে যাওয়া সাম্যবাদী দলগুলো তাদেরও বুদ্ধিজীবী রয়েছে। তারা কিন্তু ওই দলীয় বুদ্ধিজীবী এবং এরা ওই দলের কথা মতো আলোচিত দুই একজনের নাম না এর নাম বলে আর কি হবে, সবাইকে ধরে নিতে হবে, আমাকে ছাড়া ধরে নিতে হবে তিনি কোন দলের অন্তর্ভুক্ত, এতে কোন সন্দেহ। আপনি কোন দলের অন্তর্ভুক্ত? না, আমি কোন দলের। আমার প্রশ্নটা ছিল যে এসব দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রী অথবা বুদ্ধিজীবীদের কাছ থেকে আমরা কিভাবে উত্তরিত হতে পারি এবং বাংলাদেশকে মুক্ত করতে পারি? এটা হচ্ছে কি, আমাদের ব্যক্তিগতভাবে কে সৎ বা অসৎ এতে কিছু যায় আসে না। ব্যক্তিগতভাবে আমরা কেউ বলা যায় সৎ নই, অসৎ নেই, এটি ব্যবস্থা আমাদের সৎ করে বা অসৎ করে। যদি আমরা ওই ব্যবস্থাটা তৈরি করতে পারি, যেমন একটি যন্ত্রটির যদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো না চলে তাহলে যন্ত্রটি কাজ করবে না। আমার একটি অংশ কাজ করছে আর একটি অংশ কাজ করছে না, কাজ করবে না। আমাদের এমন একটি সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি করা দরকার যাতে কারো পক্ষে, আমি শুধু একটি ব্যাপারের উপর, আর্থিক অনৈতিকতা,
এই যে ডেনমার্কের সঙ্গে যে গোলমাল হয়ে গেল, আমি অবশ্যই মনে করি যে ডেনমার্কের যে আন্ডার সেক্রেটারি যা বলেছে সেটাই ঠিক, আমি নিজে মনে করি। কারণ আমি বাংলাদেশের কোনো মন্ত্রী, কোন সচিবকে বিশ্বাস করি না, তারা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। স্বীকার করে নিলাম। এখন এটা উদ্ধার হওয়ার জন্য দরকার এমন শৃঙ্খলা যে কেউ একটি পয়সা অবৈধভাবে নিজের পকেটে ঢুকতে পারবে না। এবং এটা যদি আমরা তো জানি যে স্তরক্রম, যিনি সবচেয়ে শক্তিশালী তিনি যদি সৎ না হন, তারপরের লোকটি নিচের লোকটি সৎ হবে না, তারপরে তিনি সৎ না হলে তার নিচের লোকটি সৎ হবে না। ফলে আমাদের কি হচ্ছে, অসততার একটি স্তরক্রম চুইয়ে 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 নিচের দিকে পড়ছে। এবং মাঝে মাঝে আমি বলি যে বাংলাদেশ এত দুর্নীতিগ্রস্ত যে এখন এর ভিখারিরা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত এমন অবস্থা পৌঁছে গেছে। আচ্ছা, আমার মনে হয় আমরা মানে ভিন্ন প্রসঙ্গে আসি। আপনাকে একজন মুক্ত চিন্তার একজন ব্যক্তিত্ব বলে আমরা মনে করি এবং জানি, এবং একজন আধুনিক, আমি কি সিগারেট খেতে পারি? এটা মুক্ত চিন্তার বেশ ভালো একদম ঠিক সময়টাতেই। এবং আপনাকে একজন অতি সপ্তাহে ব্যবহার করবো না, আধুনিক মানুষ হিসেবে আমরা জানি আর কি, যে আপনি একজন খুব আধুনিক একজন মানুষ এবং মুক্ত চিন্তার একজন মানুষ। আর আপনার লেখনীগুলোতেও প্রথা বিরোধী লেখক হিসেবে আমরা আপনাকে ট্রিট করি, প্রথা বিরোধী বলি কারণ আপনি গতানুগতিক লেখার বাইরে আপনি লেখেন আর কি। আমার যে প্রশ্নটা, কবিতা কম লেখেন কেন? আচ্ছা, এই দুটো অংশের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই। প্রথা বিরোধী আর কবিতা কম লেখার মধ্যে তাও অবশ্যই গভীর ভাবে দেখলে বোঝা যেতে পারে। আমি অবশ্যই আপনার লেখনীগুলোতে কিন্তু প্রথা বিরোধী। আচ্ছা, হ্যাঁ, প্রথা বিরোধী বলে তো ইতিমধ্যে আমার মানে কি 56,000 বর্গমাইল বা খ্যাতি না অন্য কিছু, যেমন ধরুন এই যে নিউ ইয়র্কে আপনারা আছেন, চমৎকার জামা গায়ে দিয়েছেন, এ টাই পরেছে, আমি কিন্তু টাইও পরিনি। এবং আমি তো বহু বছর ধরে বাহ্যিক কতগুলো মজা, আমি স্যুট পরি না, আমি জুতোও পরি না, আমি জিন্স পরি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষে জিন্স পরা বাংলাদেশে এখনো কিন্তু খুব স্বস্তিকর নয়, আমি পড়ি। এমনকি আমি বিকেলে সন্ধ্যে সাইকেলও চালাই, এবং আমার সাইকেল চালানো দেখে অনেকে মুগ্ধ হয়, অনেকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইকেল চালাবে, এটা কিন্তু আচ্ছা। তারপরে আমার লেখা বা কথা, কবিতা কেন কম লিখি সেটা হচ্ছে আসলে আমাদের এখানে বাংলাদেশে যে একটি লোককে একমাত্রিক দেখতে চায়, যিনি কবি তিনি শুধুই কবি, যিনি ঔপন্যাসিক তিনি শুধু ঔপন্যাসিক, এরকম একটি অবস্থা। কিন্তু আমি তো নানা কিছু লিখেছি, যেমন আমি কবিতা লিখেছি, কিশোর সাহিত্য প্রচুর পরিমাণে, প্রবন্ধ, সমালোচনা, ভাষা বিজ্ঞান, উপন্যাস, কিশোরদের জন্য রচনা, এমনকি রাজনৈতিক প্রবন্ধ যেগুলোকে আপনি কলাম বলেন। যে আমার যে বিপুল পরিমাণ রচনা, যে কবিতা যদি আমি শুধুই কবিতা লিখতাম তাহলে হয়তো আমার এখন 30টির মতো বই থাকতে পারত। কিন্তু আমার বিপুল নানা দিকে তো আমাকে লিখতে হচ্ছে এমন নয় যে আমি বাধ্য হয়ে লিখছি, যে আমার ভেতরের যে বোধ, আমি যখন বোধ করি যে এখন আমার প্রবন্ধ লেখার মনোভাব জেগেছে, বা তখন আমি প্রবন্ধ লিখছি। যখন আমি ভাবছি উপন্যাস লিখছি। এবং কবিতা আমি সেই শুরু থেকে কমই লিখেছি। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মনে করা হয় কবিদের হাজার হাজার কবিতা লিখতে হবে। আমি তা মনে করি না, যে পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের মধ্যে যেমন মালারমে বা এলিয়ট বা আমাদের সুধনা দত্ত, তাদের কবিতার সংখ্যা কারো 61, কারো 160, কারো 180। আমাদের দেশে হচ্ছে হাজার হাজার কবিতা লিখতে হবে, এবং হাজার হাজার এই যে ছোট বড় লাইন লেখা, এগুলো কবিতা নয়। আমি তখনই কবিতা লিখি যখন আমি গভীর ভাবে আবেগবোধ করি বা বোধ করি যে এই বোধটি কাব্যরূপ পেতে পারে। অবশ্যই আরো একটি জিনিস, আমি জানি আমি যে উপন্যাসগুলো লিখেছি, যারা খুব নিবিড় পাঠক তারা বুঝবেন যে আমার উপন্যাসগুলোর মধ্যে কিন্তু এক ধরনের কবিতা এর মধ্যে রয়েছে। আরো একটি ব্যাপার রয়েছে, আমি বোধ করি যে গত 15 বছর ধরে রাজনীতি যেমন দূষিত হয়ে গেছে, সমাজ যেমন দূষিত হয়ে গেছে, আমাদের বাংলা ভাষা এবং বাঙালির আবেগ অনেকটা দূষিত হয়ে গেছে। কেন মনে হয়? এই দূষিত অবস্থা থেকে মানে আমাদের পরিশ্রুতি বা শুদ্ধতা দরকার।
বাংলা ভাষাকে পরিশ্রুত করা দরকার। এবং আমি কবিতা লিখছি অল্প যদিও, কারণ সবসময় কম কবিতা লিখি, হাজার হাজার কবিতা লেখার কোনো প্রয়োজন নেই। সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সাহিত্য সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? সাহিত্য সৃষ্টি মান সম্পর্কে বাংলাদেশের একটি জাতির যখন পতন ঘটে, সব দিকেই পতন ঘটে। বাংলাদেশের সাহিত্যের এবং বাংলাদেশের জীবনের শ্রেষ্ঠ দশকের নাম 60-এর দশক। 60-এর দশকে বাঙালি, আমাদের বাংলাদেশের বাঙালিরা আধুনিক হয়ে ওঠে, বিশ্ব সাহিত্যের সঙ্গে যুক্ত হয় এবং অসাধারণ কবিতা, উপন্যাস ইত্যাদি লেখে। এবং ওই সময়ে আমাদের কিন্তু স্বাধীনতার জন্য স্পৃহা জেগে ওঠে। ওই যে বলে যে স্বৈরাচার, সামরিক স্বৈরাচার ছিল, কিন্তু ওই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে মনোভাব জেগে ওঠে, তার জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এখনো কিন্তু ওই যে 50 এবং 60-এর যে লেখকেরা ছিলেন তাদেরই বিকাশ ঘটছে। অনেকে অবশ্য স্তব্ধ হয়ে গেছেন, অনেকে অবশ্যই খারাপ লিখছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এরপরে নতুন যে প্রতিভাবান তরুণরা, একটি সমাজ দূষিত হয়ে গেল যা হয়, যে নতুন তরুণ প্রতিভাবান যেমন 60-এর দশকে দেখা দিয়েছে, যেমন 50-এর দশকে দেখা দিয়েছে, এমন আর দেখা দেয়নি। এবং এটা অবশ্যই খুব বিস্ময়কর নয় এবং ভীতিকর নয়, কারণ এই শিল্প সাহিত্য এইগুলো কিন্তু ধাপে ধাপে শুধু উঁচু থেকে উঁচুতে এবং সামনের থেকে সামনে যায় না, পেছনেও যায়। উৎকৃষ্ট সাহিত্য রচনার পর দেখা যাবে যে কয়েক বছর উৎকৃষ্ট সাহিত্য রচনা হলো, তারপর নিকৃষ্ট সাহিত্য হলো। সেটা ইংরেজি সাহিত্য হয়েছে, মার্কিন সাহিত্য হয়েছে। ইংরেজি সাহিত্য সেই 20, 30 এবং 40-এর দশকে যা হয়েছে, এরপরে তা হয়নি। মার্কিন সাহিত্য যা হয়েছে সেই আজ থেকে 50-60 বছর আগে, এখন তা হচ্ছে না। এটা এমন মনে করার কারণ যে সভ্যতা, সাহিত্য, সংস্কৃতি সবসময় শুধু উৎকর্ষ থেকে উৎকর্ষের দিকে যায় না, সেটা অনেক সময় মানে অপকর্ষের দিকেও যায়। আপনি কি বলতে চাচ্ছেন যে 60-এর দশকের পরে বাংলা সাহিত্য সেই ধরনের কোনো সৃষ্টি হয়নি? মানে 60-এর দশকের পরে বলবো না, বলবো 60-এর দশকের লেখকদের পরে, লেখকদের পরে 50 এবং 60-এর দশকের লেখকেরা যে উৎকর্ষ এবং উচ্চতা অর্জন করেছিলেন, কিন্তু তারপরে 70, 80, 90-এর কারো পক্ষে তা অর্জন করা সম্ভব হয়। অনেকে তো ধরেন জনপ্রিয়তার দিক থেকেই অনেকভাবে আলোচিত হয়েছে। না, জনপ্রিয় তো এককালে নিরবত জনপ্রিয় ছিল, ওদের কিছু চলে যায় না। জনপ্রিয় কালে হ্যারল্ড রবিন্স জনপ্রিয় ছিল, তার থেকে ইংরেজি সাহিত্য, মার্কিন সাহিত্যে তার কোনো জায়গা আছে। ওইগুলো হচ্ছে যেমন ইউরোপীয় জনপ্রিয় সাহিত্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জনপ্রিয় সাহিত্য, ওগুলোর কোনো মূল্য নেই। সাবওয়ে সাহিত্য, টিউব ট্রেনের সাহিত্য, মেট্রো সাহিত্য। আর আমাদের যে জনপ্রিয় সাহিত্য ওটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের সাহিত্য, ওটা হচ্ছে 4 ফরমার সাহিত্য বা টেলিভিশনের এই নিম্নমানের নাটকের সাহিত্য, এগুলোর কোনো মূল্য নেই। আচ্ছা স্যার, একটা এখন আমরা টোটালি একটা ভিন্ন প্রসঙ্গে আসি, টোটালি ব্যক্তিগত প্রসঙ্গে। অনেক আলাপই হলো। আপনার জীবনে কখনো প্রেম বা এই জাতীয় কোনো স্মৃতি? আসলে এই প্রশ্নটাই আমি করতে চেয়েছিলাম, যার জন্য মুক্ত চিন্তা এবং আধুনিক শব্দটা আমি ব্যবহার করেছিলাম। পরবর্তীতে আমি প্রসঙ্গটা পাল্টে ফেলেছি, কবিতায় চলে গেছে। আসলে ব্যাপারটা এরকম যে আপনি একজন মুক্ত চিন্তার লোক, আপনি একজন আধুনিক লোক, এই কারণে আসলে প্রশ্নটা বোধহয় আমি এমন এক মানুষ যে কখনো মানে অন্যর দিকে কিন্তু আমি খুব বেশি কখনো এগিয়ে যাইনি। আমি মোটামুটি বাল্যকাল থেকেই একা থাকতে পছন্দ করেছি, কিন্তু আমার বলে যাক ভাগ্য ভালো যে আমার সবসময় কিছু বন্ধু বান্ধবী থেকে গেছে। সে বাল্যকালে আমি যখন 8ম 9ম শ্রেণীর ছাত্র, তখন আমার যেমন 2-1 বন্ধু ছিল এবং 2-1 অনুরাগিনী ছিল। বান্ধবী বলা যায় না, বান্ধবী না বলে বন্ধু বলাই ভালো। ওরা আমাকে এত বেশি ভালোবাসতো এবং ওদের সঙ্গে আমার একটু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই স্কুল জীবনে। কিন্তু যখন আমি গ্রামে ছিলাম, মানে পাগল আমার জন্য। আচ্ছা, তারপরে আমি যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন আমার ঘনিষ্ঠ সম্পর্ক
বন্ধুর মতো, অতটা তীব্র আবেগের সম্পর্ক হয়নি। আমার স্ত্রী তো আমার সহপাঠিনী, তার সঙ্গে আমার সম্পর্ক অতটা ঘনিষ্ঠ আবেগের ছিল না। কিন্তু আমার স্ত্রী, আমি যখন এডিনবরা ছিলাম তখনও মজার ব্যাপার হচ্ছে যে তখনও কিন্তু আমার দু একটি খুব অনুরাগী বন্ধু ছিল এবং বান্ধবী ছিল, অনুরাগিনী বান্ধবী ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে তারপর আমি বিবাহিত হয়েছি, অধ্যাপনা করেছি। এখনো পর্যন্ত যেমন আমার সব বন্ধুর সংখ্যা কিন্তু খুব কম। যেমন আমি খুব কম মিশি, তো আমার অনেক অনুরাগিনী রয়েছে, অনুরাগীও রয়েছে, আমি মিশি কম, আমি এইভাবেই মিশি। তাহলে প্রেম যে একটা শব্দ, এই ধরনের কোনো কিছু ঘটেনি? না, আমি বারবার তো আলোড়ন বোধ করেছি, সেই আলোড়ন তো মানুষের জীবনে বারবার বোধ করে, এতে কোনো সন্দেহ নেই যে আমি বারবার কারোর নাম বলা বোধহয় আমার জন্য খুব আপত্তিকর হবে না, তাদের জন্য না, তাদের জন্য আপত্তিকর হতে পারে। যে এখন তো মানে আমার সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে বিদেশিনীদের ছাড়া, আমি জানি না এখন বিদেশিনীরা কোথায় আছেন। যেমন আমার খুব মজা যে আমার কিন্তু একটা ঘনিষ্ঠ, আমার অতি তীব্র অনুরাগিনী ছিল একসময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ভাইয়ের মেয়ে। আচ্ছা আচ্ছা, নাম তো বলতে পারো না, এটা তো বিদেশি। ওকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি, ওর নাম হচ্ছে লিলিয়ান লাইলিং ইউ। এই প্রথম আমি ওর নামটি বললাম কারণ এডিনবরাতে ও আমাকে মানে আমার এত ছবি এঁকেছে, এত ছবি এঁকেছে, তারপরে আমাকে আমার জন্য রান্না করে দিত, চাইনিজ রান্না। ওকে নিয়ে আমার একটি কবিতা রয়েছে, যে কবিতাটি এখন তো মনে পড়ছে না, কিন্তু লিলিয়ান লাইলিং অর্থ হচ্ছে ঘন্টার ধ্বনি, ঘন্টার ধ্বনি ঘুমের ভেতরে। সম্ভবত কবিতাটির নাম ঘন্টার ধ্বনি ঘুমের ভেতরে, যে ঢং ঢং করে ঘন্টা বাজে এবং আমাদের পৃথক করে রাখে ইউরোপ ও এশিয়া। এবং সে তো আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল, অসাধারণ সুন্দর চাইনিজ তরুণী, চিকিৎসা বিদ্যায় পড়তো, যে কখনো কবিতার কথা শুনি। মজা হচ্ছে আমার সঙ্গে পরিচয় হওয়ার পর প্রথম কবিতার কথা জেনেছে, যদিও সে ইংল্যান্ডে বড় হয়েছে, বাড়ি হচ্ছে মালয়েশিয়ার পেনাং দ্বীপে। আমার কাছে সে প্রথম কবিতার কথা, যে আমাদের রান্নাঘরে, ছাত্রাবাসের রান্নাঘরে পরিচয়, তারপরে আমার কাছে কবিতা, অদ্ভুত কবিতা বলে কিছু আছে ওর, এই জানতেই না। আমি ওকে মালায়ালামের কবিতা পড়ে শুনিয়েছি, বদলারের কবিতা শুনিয়েছি এবং মুগ্ধ হয়েছে। এবং মজা হয়েছে খুব যে আমার সঙ্গে প্রথম পরিচয়ের পর বলছে যে আমি আই ডোন্ট বিলিভ ইন ম্যারেজ, এবং কিন্তু 10 মাস পর বলছে আই ওয়ান্ট টু ম্যারি ইউ। এবং তখন থেকে আবার একটা বিচ্ছিন্নতা দেখা যায়। তারপরে জীবনে তো অনুরাগিনী, এটা আমার সঙ্গ পছন্দ করে, আমিও পছন্দ করি। তীব্র অনুরাগ যে ঘটেনি এমন নয়। আচ্ছা, অল্প কয়েকদিন আগেই আপনার জন্মদিন ছিল আর কি, আপনার বয়স কত এখন? এখন তো আমার 55 পূর্তি হলো, এখন আমি 56 বছরের দিকে বলছি। 56 বছরে 56 বছরের যুবক বলা যায় এখন আপনার? না না, আমি এইটা আরেক ভুল ধারণা। এই যে আমাদের দেশের লোকেরা, বিশেষ করে লেখকরা, তার 80 বছরের যুবক বলতে খুব গর্ববোধ করে, আমি তা বলছি না। আমাকে দেখতে কেমন মনে হয় আমি জানি না, আমাকে অনেকেই বলে যে ও আপনার তো বয়স অত মনে হয় না, আবার কেউ কেউ বলে অনেক বয়স মনে হয়। আমি অবশ্যই মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে। আমি এটা মনে করি যে প্রত্যেক বয়সে নিজস্ব সৌন্দর্য রয়েছে, প্রত্যেক বয়সে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আমি 80 বছর বয়সে 18 বছরের যুবক হতে চাই না, আমি 60 বছর বয়সে 19 বছরের যুবক হতে চাই না। কারণ 25 বছরের যুবকের কি আছে? তার রয়েছে উদ্দাম যৌবন, এবং যৌবনে একমাত্র মানুষের সম্পদ নয়। সে তো ওই প্রাজ্ঞতা অর্জন করেনি, অভিজ্ঞতা অর্জন করেনি, সে সেই উপলব্ধি অর্জন করেনি। আমি 65 বছরের মানুষের কাছে
65 বছরের সৌন্দর্য এবং প্রাজ্ঞতা জ্ঞান আশা করি। এবং যারা সবসময় যুবক থাকতে চায়, আমি বলছি যে ওদের ভেতরে আসলে এটা সম্ভব পিপাসা এখনো রয়েছে, যে ওরা 25 বছরের যুবকের কাছে আমরা প্রধানত সম্ভোগ এবং যৌনতা আশা করতে পারি। মানে যৌবন হচ্ছে যৌনতার কাল। আমি তা মনে করি না। আমি মনে করি 65 বছরের যে সৌন্দর্য, তার একটি সৌন্দর্য, 80 বছর সৌন্দর্য, আমি তার কাছে তার সৌন্দর্য হচ্ছে প্রাজ্ঞতার সৌন্দর্য, তার হচ্ছে জ্ঞানের সৌন্দর্য। আমি এই বয়স সূর্যাস্তের আগে আমার ঘরে ফিরতে হবে। যদি মানে এই সব কাজ আর যা বাকি রয়েছে যদি আমি সম্পূর্ণ করতে না পারি, তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি এই সন্ধ্যার গোধূলি দেখতে দেখতে গরুর পা থেকে যে ধুলোকণা উঠছে, সেগুলো দেখতে দেখতে আস্তে ঘরে ফিরবো। যদি সব কাজ শেষ করতে নাও পারি, তাহলে কোনো দুঃখ থাকবে না। শুধু আমি আকাশের দিকে তাকাবো, দেখবো কি করে অন্ধকার নেমে আসছে। কাজেই যৌবনকে আমি একমাত্র কাম্য সময় বলে মনে করি না। স্যার, আপনাকে সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে বাংলা টিভির দর্শকদের আপনাকে কিছু বলার আছে বা ওদের উদ্দেশ্যে কিছু বলবেন? নিউ ইয়র্কের বাংলা টেলিভিশনের আমি বলবো যে আপনারা বাঙালি থাকবেন, সঙ্গে আধুনিক মানুষ হবেন, এবং যা কিছু পুরনো, যা কিছু আপনাদের বন্দি করে রাখছে, যা কিছু আপনাদেরকে অনাধুনিক করে রাখছে, সেগুলো আপনারা বর্জন করবেন। এই যে এখানে আমি দেখেছি একটি অত্যন্ত সুন্দরী মেয়ে যখন আমাকে বলল যে সে হিজাব না পরবে মাথায়, আমি একটু ভয় পেয়েছি যে নয়, এটা হতে পারে না, আধুনিক হতে হবে। এবং আজ আপনারা যারা এখানে এসছেন, যারা জীবিকার সন্ধানে, সাফল্যের সন্ধানে, আপনাদের সন্তানেরা কিন্তু, তাদের সন্তানেরা কিন্তু আরো সামনে এগিয়ে যাবে। হয়তো বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না, এমনও ঘটতে পারে যে এখনকার বাঙালি যারা, তাদের পুত্র এবং তাদের পৌত্ররা কিন্তু আমেরিকান বাঙালি হয়ে উঠবে। আমি চাইবো যে বাংলাদেশের সঙ্গে এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে তাদের সম্পর্ক থাকবে, কিন্তু তারা আধুনিক মানুষ হবেন। আজকে সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি, যদি এটা বোধহয় খুব প্রথা বিরতি হলো না। সুধী মণ্ডলী, গুণগত মানের দিক থেকে যার সাহিত্য বাংলাদেশে জনপ্রিয় বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা স্বীকার করি, ডক্টর হুমায়ুন আজাদ আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি ছিলেন। দীর্ঘ আলোচনায় আমরা জেনেছি তার কাছ থেকে অনেক 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 কথা। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।